আমরা প্রথমে দাঁতের পরিচয় জানব। দাঁত একজন হৃষ্টপুষ্ট সুস্থ সবল মানুষের দাঁত থাকে 32টি। এই 32টি দাঁতের নাম হলো 6টি: সানায়া, রবাই, আনিয়াব, দাওয়াহিক, তাওয়াহিন, নাওয়াজিদ। সানায়া, রবাই, আনিয়াব, দাওয়াহিক, তাওয়াহিন, নাওয়াজিদ। এই 32টি দাঁতের নাম হলো 6টি। সম্মানিত দর্শকবৃন্দ, আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখানোর চেষ্টা করছি। আমার সামনে বড় বড় দুটো দাঁত দেখতে পাচ্ছেন। আঞ্চলিক ভাষায় বিভিন্ন জেলায় বিভিন্ন নামে এই দাঁতগুলো পরিচিত। এই বড় বড় দুটো দাঁত বরাবর নিচের দুটো, বরাবর দুটো দাঁত বরাবর নিচের দুটো দাঁত। এই দেখেন আপনারা, বরাবর নিচের দুটো, ভাবে দেন, বরাবর নিচে। এই 4টি উপরে নিচে, তো 16টি 32টি দাঁত, তো উপরে 16টি নিচে 16টি। একসাথে তো আর 32টি নয়, উপরে 16টি নিচে 16টি। উপরে যেগুলো এটা অলিয়া, আর নিচে যেটা সেটা হলো সুফলা। দেখেন উপরে 4টি বড় বড় দুটো দাঁত, উপরে দুটো বড় নিচে দুটো, এই উভয় দাঁত 4টি। এই 4টি মিলে হলো সানায়া। এই 4টি দাঁত মিলে হলো সানায়া। সানায়া, এই সানায়ার যদি বলা হয় সানায়া অলিয়া, তাহলে উপরে দুটো খাস হয়ে যাবে। আর যদি বলা হয় আপনার সানায়া সুফলা, তাহলে নিচের দুটো খাস হয়ে যাবে। তা সানায়া বললে আমরা 4টি দাঁত বুঝবো। সামনে বড় বড় 4টি দাঁত, সামনে 4টি দাঁতে 4টি দাঁত। এই 4টি দাঁত সানায়া। এই সানায়ার উভয় পাশে, এই সানায়ার উভয় পাশে, অর্থাৎ এ পাশে একটি, এ পাশে একটি, এ পাশে একটি, এ পাশে একটি, ওই পাশে 4 পাশে 4টি দাঁত। হ্যাঁ, এই 4 পাশে 4টি দাঁত। এই 4টি দাঁতের নাম হলো রবাই। অনেক লোকের মধ্যে রুবাইয়া লিখেছেন, রু যেভাবে বলেন, রবাইয়া, রবাই। এখন আসুন, এই 4টি দাঁত, এই 4টি দাঁত, এই 4টি দাঁতের নাম রবাই। মাঝখানে রয়েছে থানায়া, ওই পাশে রবাই। 4টি দাঁত রবাইয়ের উভয় পাশে, এ পাশে একটি, এ পাশে একটি, এ পাশে একটি, এ পাশে একটি। 4টি দাঁতের নাম হলো আনিয়াব। বুঝছেন? আনিয়াব 4টি দাঁতের নাম। 3 4 12, বাকি আছে 20টি। 3 4 12 বাকি আছে 20টি। এই 20টি দাঁতের সমষ্টিগত নাম আছে একটি, সেটি হলো আদ্রস। আদ্রস, আদ্রস বললে আমরা 20টি বুঝবো। আর যদি বলা হয় আদ্রস অলিয়া, তখন উপরের 10টি ভাগ হয়ে যাবে। যদি বলা হয় আদ্রসে সুফলা, তখন নিচের 10টি ভাগ হয়ে যাবে। এবার আবার এই 20টি দাঁতকে আমরা আলাদা আলাদা ভাগ করব নাম। আনিয়াবের পরে এখানে মনে করেন আপনার আনিয়াব, এই 4 কোনায় 4টি আনিয়াব, এই ভিতরে আরও আপনার কয়টি রয়েছে? 8টি রয়েছে। থানায়া রবাই রয়েছে, আনিয়াব 4 কোনায় 4টি। এই উভয় পাশে আনিয়াবের, এ পাশে একটি, এ পাশে একটি, এ পাশে একটি, এ পাশে একটি। আনিয়াবের উভয় পাশে এই 4টি দাঁতের নাম হলো দাওয়াহিক। দাওয়াহিক, এই 4টি দাঁতের নাম দাওয়াহিক। তাহলে 4 4 16। এই দাওয়াহিকের উভয় পাশে, এখানে দাওয়াহিক, এই দাওয়াহিকের ভিতরে আরও রয়েছে 12টি। থানায়া রবাই, থানায়া 4টি, রবাই 4টি, আনিয়াবের 4টি, 12টি রয়েছে। দাওয়াহিক 4 কোণা 4টি। এই দাওয়াহিকের উভয় পাশে, এ পাশে একটি ধরেন, এ পাশে একটি ধরেন, এ পাশে একটি ধরেন, এ পাশে একটি ধরেন। 4টি, 4 কোণা ধরলে 4টি। যদি এ পাশে 2টি, এ পাশে 2টি, এ পাশে 2টি, এ পাশে 2টি, তাহলে 8টি। তাহলে এ পাশে 3টি, এ পাশে 3টি, এ পাশে 3টি, এ পাশে 3টি, তাহলে কয়টি? 12টি। তাহলে 3টি করে ধরতে হবে, 3টি দাঁত। এ পাশে 3টি, এ পাশে 3টি, এ পাশে 3টি, এ পাশে 3টি। দাওয়াহিকের উভয় পাশে 3টি 3টি করে দেয়, উপরে নিচে মিলে, তাহলে 12টি। এই 12টি দাঁতের নাম হলো তাওয়াহিন। এই 12টি দাঁতের নাম হলো তাওয়াহিন। এই তাওয়াহিনের উভয় পাশে, তাওয়াহিনের 12টি, মনে করো এখানে 3টে, এখানে 3টে, এখানে 3টে, এখানে 3টে। তাওয়াহিনের ভিতরে রয়েছে কয়টি? 16টি। কারণ সানাইয়ের 4টি, রবাইয়ের 4টি, আনিয়াবের 4টি, দাওয়াহিকের 4টি। তাওয়াহিনের ভিতরে আর 16টি দাঁত রয়েছে। এই তাওয়াহিনের উভয় পাশে একটি একটি করে দাঁত, সর্বশেষ 4টি দাঁত। এই 4টি দাঁতের নাম হলো নাওয়াজিদ। এই 4টি দাঁতের নাম হলো নাওয়াজিদ। নাওয়াজিদের দাঁত হলো 4টি। আজকে আমরা হামজার মাস্ক করব। হামজার মাস্ক করতে হলে সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে হামজার মাখরাজ কি। মাখরাজ হলো প্রথম নাম্বার মাখরাজ, হলকের শুরু থেকে হামজা উচ্চারিত হয়। হলকের শুরু হলো এই জায়গাতে, হলকের শুরু। আমরা এই হলকের শুরু বলে কখনো হলকের মধ্যখান বা
পেট থেকে বুক থেকে হামজাকে উচ্চারণ করব না করব। আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখতেই থাকেন। আঙ্গুল দিয়ে আমরা মস্ক করে করে অভ্যাস করব। আগে সবসময় তো আঙ্গুল দেওয়া যাবে না, আর অভ্যাস হয়ে গেলে অটোমেটিকলি আপনাদের এক আঙ্গুল পরিমাণ ফাঁকা হয়ে উচ্চারণ হবে হরফগুলো। আর এটা হলো সুন্দর, সিফাতগুলো ভালো করে প্রকাশ পায়। এক আঙ্গুলে বেশি হলে এটা করা যাবে না, বা এক আঙ্গুলের কম এইভাবে করা যাবে না। আসেন এখন হামজার মাস্ক করি আমরা। ই উ ই উ ই উ ই উ ই উ ই উ ই ই উ উ ই উ فجعلهم كعصف مأكول أأمن أؤمن إئمانا أأنذرتهم أأنزلتموه ألقي آئئ 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 إئ إئ أُئِئ آئئ أإذا كنا عظاما نخرة أأنتم। এইভাবে আমরা হামজা উচ্চারণ করব। দু ঠোঁটের ভিজা অংশ থেকে বা উচ্চারিত হবে। যাদের বাতাস বের হয় তাদের ভিজা অংশ থেকে বা উচ্চারণ হয় না, তাদের ভিজা অংশ থেকে উচ্চারণ করতে গিয়ে হয় না, ওই শুকনো অংশ থেকে হয়ে যায়। বা আব বি ইব বু উব আব ইব উব أبواب أبواب إبراهيم مبصرة مبصرة سبحان بابب تب تب تبت يدا أبي لهب وتب تبت يدا وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد بابب أب أب أبي وفاكهة وأبا
বাবিবু বাবিবু লুবাবি 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 রব্বা রব্বু রব্বি বাব্বা বাব্বু বাব্বি। এখানে তাটা হলো সাকিনে আসলি, কুইরত পূর্বে থেকেই সাকিনে আসলি। এখানে কথার কথা আপাতত একটা সিন নিয়ে আসি, কত কুইরত সি শ্রীনিসে জের। তাহলে আমি এখানে কিভাবে পড়ব? আমাকে এখানে এভাবে পড়তে হবে, ওই কদরের মতন ইজতিমাই সাকিনাইনের কায়দা অনুযায়ী পড়তে হবে আমাকে। অর্থাৎ তাটা আগের থেকে সাকিন, সিনকে ওয়াকফের কারণে সাকিন করতে হবে। তাহলে আদায়টা এভাবে করতে হবে, ইদা শামসু কুইরত কুইরত, এভাবে আদায় করতে হবে হুবহুব। এখন যে বিষয়টি দেখা যাচ্ছে বর্তমান, সেটি হলো তায়ের মধ্যে হামস আদায় করতে গিয়ে এইভাবে আদায় করা হচ্ছে সিনের মতন, ওয়াইদা তুতলা এভাবে আদায় করছেন। সুতরাং এইভাবে আদায় করাটা এটা শুদ্ধ নয়, বরং লাহানের জলির মধ্যে হবে। একটি হরফ নেই, আপনি একটি হরফ বাড়িয়ে দিলেন, সুতরাং এই কাজটি করা যাবে না। সুতরাং এটা থেকে আমাদেরকে বাঁচতে হবে। বাঁচার উপায় কি? বাঁচার উপায় হলো 9টি হরফের মধ্যে 1 আঙ্গুলের কম পরিমাণ ফাঁকা রেখে উচ্চারণ করতে হবে। সে 9টি হরফ হলো জিম, শিন, ইয়া, বদ, দাল, তা, দাল, সা, ওয়াও, এই 9টি হরফ। অর্থাৎ যখন তা আদায় করবেন, যখন সাকিন করেন বা হরকত দিয়ে আদায় করেন, তখন আপনি দাঁত লাগাতে পারবেন না, দাঁত না লাগাইয়া উচ্চারণ করতে হবে। যেমন আমি আদায় করে দেখাচ্ছি আপনাদেরকে, ইদা শামসু কুইরত, রত রত, এটা হলো হামস, রত। আজকে আমরা সা হরফের মাশক করব। কিভাবে সা হরফটি মাখরাজ এবং সিফাত অনুপাতে আদায় করা যায় সেটি আমরা প্র্যাকটিক্যাল দেখব। আসলে আমরা মাখরাজে চলে যাই। সায়ের মাখরাজ হলো জিব্বার আগা সানায় উলিয়ার আগার সাথে লাগাইয়া অথবা সামনের উপরে 2 দাঁতের আগার সাথে লাগাইয়া সা উচ্চারিত হয়। আমরা প্র্যাকটিক্যাল দেখি। সা সা 1 আঙ্গুলের কম, 1 আঙ্গুল নয়। সা সি সু সা সি সু সাসিসু 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 সা আস সি ইস সু উস আস ইস উস مثقال ذرة فمن ثقلت ثثث بث 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 فيها بث فيها ثثث 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 أث 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 সাফিসু। সবাই প্র্যাকটিস করতে থাকুন, ইনশাআল্লাহ আপনাদেরও হবে। আজকে আমরা জিম হরফের মাশক করব। কীভাবে জিম হরফের সুন্দরভাবে মাখরাজ এবং সিফাত অনুপাতে আদায় করা যায় সেটি আমরা প্র্যাকটিক্যাল দেখব। প্রথমে আমরা মাখরাজে চলে যাই। জিমের মাখরাজ হলো 6 নম্বর মাখরাজ, জিব্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া 3টি হরফ উচ্চারিত হয়। আসলে আমরা প্র্যাকটিক্যাল দেখি। জিম উচ্চারণের সময় 2 দাঁতের মাঝখানে একটু হালকা করে ফাঁকা থাকবে। জিম জিম জা জি জু জাজিজু জাজিজু। ফাঁকা করে, হালকা ফাঁকা করে উচ্চারণ করলে আপনার সিফাতগুলো ভালো করে প্রকাশ পায়। বা দাঁত লাগিয়ে উচ্চারণ করলে হবে না এমন না, এটা হলো একটি সুন্দরের জিনিস।
جاجيج جاجيج جا جي جو جاجيج 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 جا أج جي إج جو أج أجر تجري تجزى جا أج جي إج جو أج أجر 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 عظيم تجزى تجري تجزى تجري جاجيج فجرت فجرت لأي يوم أجلت أجلت আজকে আমরা হায়ের মাস্ক করব কিভাবে হা হরফটিকে সুন্দরভাবে মাখরাজ থেকে উচ্চারণ করা যায়। প্রথমে আমরা হায়ের মাখরাজ এবং সিফাত সম্পর্কে জানি, এরপরে আমরা উচ্চারণের দিকে যাব। 2 নম্বর মাখরাজ হলকের মধ্যখান হইতে আইন হা দুটি হরফ উচ্চারিত হয়। 1 আঙ্গুল পরিমাণ ফাঁকা রেখে উচ্চারণ করতে হবে। হা হি হু, জবর দিয়ে বললে সাথে আলিফ থাকবে, জের দিয়ে বললে সাথে ইয়া থাকবে, পেশ দিয়ে বললে সাথে ওয়াও থাকবে। আমরা মাখরাজ থেকে বেরিয়ে আলিফ ওয়াও ইয়ার মাখরাজে যাব। হা হি হু 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 الحمد الحمد ححيح ححيح وما هو بمزحزحه زحيه فمن زحزح زحزح ححيح أح حي إح حو أح أح إح أح ححيح تجديد ومن يوق شح نفسه شح نفسه আওয়াজ বাতাস দুটোই চালু থাকবে। وليمحص الله أنفس الشح شح أشحة عليكم أشحة أشحة عليكم ححيح ححيح أيحسب حسب يحسب ححيح। এক কথায় আমরা হাকে নম্র ভদ্রভাবে সুন্দরভাবে আদায় করব। এত বেশি ফাঁকা করব না যাতে অভদ্র দেখা যায়, এত বেশি কড়া করব না। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা খ হরফের মাস্ক করব। কিভাবে খ হরফটি সুন্দরভাবে মাখরাজ এবং সিফাত অনুপাতে আদায় করা যায় সেটি আমরা প্র্যাকটিক্যাল দেখব। প্রথমে আমরা মাখরাজে চলে যাই। হলকের শেষ হইতে গইন খ দুটো হরফ উচ্চারিত হয়। আসুন আমরা প্র্যাকটিক্যাল আদায় করি। খ জবর দিয়ে বললে সাথে আলিফ, জের দিয়ে বললে সাথে ইয়া, পেশ দিয়ে বললে সাথে ওয়াও। খ খি খু খ খি খু খ খি খু وقد خاب فخاف خاخيخ
সাকিন। আখ ইখ উখ। أخرج منها ماءها ومرعاها مخرج مخرج إخراج تشديد. ينبأ الإنسان يومئذ بما قدم وأخر. أخر أخر أخر. وسخر لكم الأنهار وسخر لكم الشمس والقمر دائبين وسخر لكم الليل والنهار. সবাই বেশি বেশি করে প্র্যাকটিস করতে থাকুন, ইনশাআল্লাহ আপনাদেরও হবে। আজকে আমরা দাল হরফের মাশক করব। কীভাবে দাল হরফটি মাখরাজ এবং সিফাত অনুপাতে আদায় করা যায় সেটি আমরা প্র্যাকটিক্যাল দেখব। প্রথমে আমরা মাখরাজে চলে যাই। দালের মাখরাজ হলো জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগাইয়া। আসলে আমরা প্র্যাকটিক্যাল দেখি। দাল উচ্চারণের সময় এক আঙ্গুলের কম পরিমাণ ফাঁকা রাখতে হবে। এক আঙ্গুল না, এক আঙ্গুলের চাইতে কম। জিহ্বার গোড়া উপরের দিকে উঠলে মোটা হয়ে যাবে। আগা দা দি দু 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 দা দা দি দি দু দু দা দি দু দা أد دي إد دو أد أدراك أدراك دا أد دي إد دو أد أدخلوها أدخلوها تدري داديد أد أدي أدو أد أدي أدو بد بدي بدو جد جدي جدو ممددة في عمد ممددة। অনেক ক্ষেত্রে দেখা যায় দালের সময় আপনার বাতাস বেরিয়ে যায় তাইয়ের মতন। এটা করা যাবে না। খুব সতর্কতার সাথে আপনাদেরকে উচ্চারণ করতে হবে। প্র্যাকটিস করতে থাকুন, ইনশাল্লাহ আপনাদের হবে। আজকে আমরা দাল হরফের মাশক করব। কীভাবে দাল হরফটি মাখরাজ এবং সিফাত অনুপাতে আদায় করা যায় সেটি আমরা প্র্যাকটিক্যাল দেখব। মাখরাজ হলো জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগা বা থানায় উলিয়ার আগার সাথে লাগাইয়া দাল সা ও এই তিনটি হরফ উচ্চারিত হয়। চলো আমরা প্র্যাকটিক্যাল দেখি। দালের মধ্যে যদি জিহ্বার গোড়া উপরের দিকে উঠে যায় তাহলে মোটা হয়ে যায়। অনেকের ক্ষেত্রে এই বিষয়গুলো দেখা যায়। এটা তো জিহ্বার গোড়া উপরের দিকে উঠে গেছে সেজন্য মোটা হয়ে গেছে। আর যদি জিহ্বার গোড়া উপরের দিকে না ওঠে তাহলে মোটা হবে না।
ذا ذي ذو ذال ذا ذي ذو 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 ذا ذا ذي ذي ذو ذو ذي ذو ذا أذ أذ ذي إذ إذ ذو أذ أذ إذ جاء إذ جاء ذي ذو أذ إذ أذ أذن فأذن فأذن مؤذن 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 ذي ذو أذن 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 সবাই বেশি বেশি করে প্র্যাকটিস করতে থাকুন, ইনশাআল্লাহ আপনাদের হবে। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা র হরফের মাস্ক করব। কিভাবে র হরফটি সুন্দরভাবে মাখরাজ এবং সিফাত অনুপাতে আদায় করা যায় সেটি আমরা প্র্যাকটিক্যাল দেখব। প্রথমে আমরা রয়ের মাখরাজে চলে যাই। রয়ের মাখরাজ হলো জিহ্বার আগার পিঠ, সানায়া রবাই উলিয়ার মাড়ির সাথে লাগাইয়া, অর্থাৎ গোড়া সংলগ্ন মাড়ি যেটা সেটির সাথে লাগাইয়া র উচ্চারিত হয়। এই জিহ্বার আগার পিঠ বলা হয়েছে। পিঠ থেকে আমরা যে জিনিসটি আমাদের মধ্যে ভুল ধারণা রয়েছে, আমরা অনেকেই মনে করে থাকি এই জিহ্বার আগার পিঠ বলতে আমরা নিচেরটা মনে করে থাকি। জিহ্বার আগার পিঠ বলতে নিচেরটি নয়, বরং জিহ্বার আগার পিঠ হলো উপরেরটি। যেমন নাকি আমি মানুষ, আমার হাত, আমার পিঠটা কই উপরে, নিচে নয়। মাছের পিঠ উপরে থাকে, মুরগির পিঠ উপরে থাকে, অন্যান্য প্রাণী যেগুলো আছে আপনার সবগুলো পিঠই উপরে থাকে সাধারণত। মানুষের পিঠটা শুধু পিছনে, কিন্তু মানুষের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো পিঠ আছে ওগুলো উপরেই থাকে। সুতরাং জিহ্বার আগার পিঠ যখন বলবে তখন আমরা মনে করব উপরের অংশ, নিচের অংশ নয়। নিচের অংশটা লাগানো কখনো সম্ভবই নয়। কীভাবে লাগাবেন আপনি যে নিচের অংশ উল্টা? এটা কখনো সম্ভব নয়। সুতরাং আমরা মানে যেটা ভালটা সেটা বুঝবো, উল্টোটা বুঝবো না। জিহ্বার আগার পিঠ বলতে নিজের মুখের মধ্যে আমরা ফিট করব। এক আঙ্গুলে বেশি করব না। ল ল রি লো রি লো। অনেকে র এর উপর জবর পেশ হলে তো মোটা হয়, আবার রটা কারণবশত মোটা হয়, আবার কারণবশত পাতলাও হয়। যে পূর্বারিকের নিয়ম আছে, কায়দা আছে, সেই কায়দা অনুযায়ী। এখন মোটা করতে গেলে অনেকের সমস্যা হয়ে যায়। কিভাবে ভাই মোটা করবেন? মোটা করবেন হলো ভাই ওই যে সিফাতে ইস্তেলা আছে না, ইস্তেলা হরফগুলো জিব্বার গোড়া উপরের দিকে ওঠার কারণে হরফগুলো মোটা হয়। রয়ের মধ্যে হালকা জিব্বার গোড়া উপরের দিকে উঠাইতে হবে, না হলে মোটা হবে না ভাই। সেজন্য আমরা যে মোটা করার সময় আপনার জিহ্বার গোড়া একটু উপরের দিকে উঠাবেন, তাহলে মোটা হয়ে যাবে। ল রি লো রি লো রি লো রি লো ল রি ল রি লো রি লো রি লো ল أو 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 ري إذ إذ ري إذ। অনেক সময় যেটা আসলি হওয়ার পরেও যদি ইস্তেলা হরফ মোটা হয়, যে রে মিল মিল সদ, সেজন্য দুটোই বললাম। মির মিল, ইদ ইল, উর 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 লাগাই উচ্চারণ করবেন, তাহলে তাকরা হবে না। আর অতিরিক্ত তাকরা যেটা সেটা হবে না, একবারে বেশি হবে না। হ্যাঁ, একবার বেশি হলে তো ভাই তাহলে দুটা হয়ে যায়, তাহলে এখানে একটা মানে ভুল লাহানের জলি হওয়ার সম্ভাবনা রয়েছে।
أر إذ أر رارير 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 أر إذ أر بر بري بر بر بري بر رارير। দর্শকবৃন্দ, আজকে আমরা জা হরফের মাশক করব। কীভাবে জা হরফটি সুন্দরভাবে মাখরাজ এবং সিফাত অনুপাতে আদায় করা যায় সেটি আমরা প্র্যাকটিক্যাল দেখব। প্রথমে আমরা মাখরাজে চলে যাই। জায়ের মাখরাজ হলো জিব্বার আগা সানাউলিয়ার আগার সহযোগে সানায়া সুফলার পেট ও আগার সাথে লাগাইয়া যা উচ্চারিত হয়, অর্থাৎ সামনের উপরে দুই দাঁতের আগার সহযোগে সামনের নিচে দুই দাঁতের পেট ও আগার সাথে লাগাইয়া যা উচ্চারিত হয়। দুটো দাঁত উপরের নিচে যখন লাগবে আভ্যন্তরীণ জায়গা থেকে যা উচ্চারিত হবে। তাহলে আসলে আমরা দেখি জা জি জু 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 জা আজ আজ জি ইজ 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 জু উজ উজ আজ ইজ উজ। অনেকে এভাবে আদায় করে, মানে যা খুব শক্ত করে। কেন শক্ত করে? সিদ্ধান্ত হবে আজ ইজ, এভাবে কেন? এভাবে আদায় করা যাবে না। এই উচ্চারণটি পরিপূর্ণ সঠিক নয়, মানে সিফাত মুআফেক নয়। ইরাজু ইরাজুলজিলাতিল আরদু জিলজালাহা। আবার যদি একেবারেই না বাজান, হালকা করে যদি একবারে বাজানো বন্ধ করে দেন, তাহলে তো মানে হরফের অস্তিত্বই বিলীন হয়ে যায়। জাজিজু জাজিজু একবারে বাজাবো না, তাহলে কেমন জানি হরফের অস্তিত্ব বিলীন হয়ে যায়। হালকা করে আমরা বাজাবো, তাহলে যা সেটা যাতে করে বোঝা যায়। আর যখন বাজাবো তখন যাতে আবার বাতাস বের না হয়, ওদিকে লক্ষ্য করতে হবে। জাজিজু 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 জা আজ জি ইজ জু উজ আজ ইজ উজ আজ্জা আজ্জা আজ্জি আজ্জু আজ্জা আজ্জি আজ্জু। فقد فاز فوزا عظيما الزانية والزاني هز هز জাজিজু। সবাই খুব খেয়াল করে মাখরাজ এবং সিফাতের দিকে লক্ষ্য করে প্র্যাকটিস করতে থাকুন, ইনশাআল্লাহ আপনাদের হবে। আজকে আমরা সিন হরফের মাশক করব। কিভাবে সিন হরফটি সুন্দরভাবে মাখরাজ এবং সিফাত অনুপাতে আদায় করা যায় সেটি আমরা প্র্যাকটিক্যাল দেখব। প্রথমেই আমরা মাখরাজে চলে যাই। সিনের মাখরাজ জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সহযোগে সামনের নিচে দুই দাঁতের পেটো আগার সাথে লাগাইয়া, অর্থাৎ সানায়া উলিয়ার আগার সহযোগে সানায়া সুফলার পেটো আগার সাথে লাগাইয়া সিন উচ্চারিত হয়। সি সিন সা সা সি সু সাসিসু 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 সাসা সাসি সাসু আস 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 সাসিসু আস ইস উস আস ইস উস ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মাসসা মাসসি মাসসু আসসা আসসি আসসু মাসসানিয়া মাসসানিয়া বাসসা বাসসি বাসসু সাসিসু সাসিসু। নরম করে আদায় করলে সহজ, আর সিন বেশি একটা কঠিনও নয়।
সবাই বেশি বেশি করে প্র্যাকটিস করতে থাকুন, মেহনত করতে থাকুন, ইনশাআল্লাহ আপনাদেরও হবে। আজকে আমরা শিন হরফের মাশক করব। কীভাবে শিন হরফটি মাখরাজ এবং সিফাত অনুপাতে আদায় করা যায় সেটি আমরা প্র্যাকটিক্যাল দেখব। শিনের মাখরাজ হলো জিহ্বার মধ্যখান, তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া এই তিনটি হরফ উচ্চারিত হয়। আসলে আমরা প্র্যাকটিক্যাল দেখি। শিন উচ্চারণের সময় হালকা করে দাঁতের মাঝখানে ফাঁকা থাকবে, এক আঙ্গুলের কম। শিন, শি, শা, শি, শু, 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 শা, আশ, শি, ইশ, শু, উশ, আশতাতা, আশতাতা, أشهد أن لا إله إلا الله أشهد شهد يشهد وكفى بالله شهيدا أش إش أش أش إش أش تشديد أش أشي أشو والشمس والشمس وضحاها الشمس والقمر بحسبان والنجم والشجر بش বুশরা বুশরা। বেশি কঠিন নয়, সহজ আছে। সবাই বেশি বেশি করে প্র্যাকটিস করতে থাকুন, ইনশাআল্লাহ আপনাদেরও হবে। আজকে আমরা সদ হরফের মাশক করব। কীভাবে সদ হরফটি মাখরাজ এবং সিফাত অনুপাতে সুন্দরভাবে আদায় করা যায় সেটি আমরা প্র্যাকটিক্যাল দেখব। প্রথমে আমরা মাখরাজে যাই। সদের মাখরাজ হলো জিহ্বার আগা থানায়া উলিয়ার আগার সহযোগে থানায়া সুফলার পেটো আগার সাথে লাগাইয়া, অর্থাৎ সামনের উপরের দুই দাঁতের আগার সহযোগে সামনের নিচের দুই দাঁতের পেটও আগার সাথে লাগাইয়া, অর্থাৎ দুটো দাঁত উপরে এবং নিচে যখন একসাথে লাগবে এই আভ্যন্তরীণ জায়গা থেকে সদ উচ্চারিত হবে। এটি হলো মাখরাজ। এই ব্যাখ্যাটি মারিফুত তাজবিদ উর্দু এবং আহসানুত তাজবিদ উর্দু এই কিতাবের মধ্যে রয়েছে। আসুন আমরা প্র্যাকটিক্যাল দেখি। صاد তিন অক্ষর লিখতে صاد আলিফ দাল صاد صا صي صو صاصي صو صاصي صو। বুঝতে হবে এখানে সদ হরফটি শক্ত নয়। আমরা অনেক ক্ষেত্রে উচ্চারণ এভাবে দেখা যায় যে সা সি সু। আমি বলছি না এটি অশুদ্ধ, বলছি না এটি পরিপূর্ণ আদায় নয়। সব সিফাত এখানে পাওয়া যায়নি। আপনি শক্ত করবেন কেন? এখানে কি শক্তের কোনো সিফাত পাওয়া গেছে? সিদ্ধাত পাওয়া গিয়েছে? না, সিদ্ধাত পাওয়া যায়নি। হামস পাওয়া গিয়েছে, রখোয়া পাওয়া গেছে। দুর্বল, নরম করবেন, তা মোটা। আর এই সত্য এগুলো মানে সর্বোচ্চরের মোটা হরফের মধ্যে সদ্দ তদ চারটি হরফ সবচেয়ে বেশি মোটা হবে, তার মধ্যে একটি সদ রয়েছে। আপনি পাতলার মতো করে কেন সদকে মোটা করবেন? সুতরাং মোটা করে আদায় করবেন। صا صي صو صاصي صو صاصي صو صاصي صو صا أص صي إص صو أص أص إص أص قصص حصل حق تجديد نحن نقص أص لا تقصص
আহসানাল কসাসি কসাসি সদ। যদি আদায় করেন এভাবে যে সদ, তাহলে কেমন জানি পাতলার গন্ধ পাওয়া যাচ্ছে এখানে। এটা তো মোটা হরফ, আর সবচাইতে মোটা হরফের মধ্যে সবচাইতে মোটা হরফ যেগুলো আছে তার মধ্যে সদ একটা। সুতরাং সদকে আমরা মোটা করে আদায় করব। আরও একটি বিষয় দেখা যায়, যেটি হলো সদ উচ্চারণের ক্ষেত্রে অনেকে অতিরিক্ত শক্ত করে ফেলেন। শক্ত করা যাবে না, নরম করে আদায় করবেন। নরম। বি আসহাবিল ফিল, বি আসহাবিল ফিল, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সসিসু সসিসু। সবাই ভালো থাকুন, প্র্যাকটিস করতে থাকুন, ইনশাল্লাহ আপনাদেরও হবে। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা দত হরফের মাস্ক করব। কিভাবে দত হরফটি উভয় পাশ থেকে উচ্চারণ করা যায়, কেননা উভয় পাশ থেকে দত হরফটি উচ্চারণ করা হলো উত্তম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয় পাশ থেকে দত উচ্চারণ করতেন। সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এনারাও অধিকাংশ উভয় পাশ থেকে দত উচ্চারণ করতেন। সুতরাং আমরাও উভয় পাশ থেকে দত হরফটি উচ্চারণ করব, কিন্তু এক পাশ থেকেও করা জায়েজ। প্রথমে আমরা মাখরাজে চলে যাই। 7 নম্বর মাখরাজ জিহ্বার গোড়ার কিনারা এক পাশ বা উভয় পাশ আদ-দাসে উলিয়ার গোড়ার সাথে লাগাইয়া, যদি বাংলায় বলেন উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগাইয়া বদ উচ্চারিত হয়। এই দত হরফটি উচ্চারণ করার সময় দুটো কাজ করতে হবে, আর দুটো কাজ করা যাবে না। দুটো কাজ করতে হবে, সেটি হলো সিফাতে ইস্তেলা অনুযায়ী জিহ্বার গোড়া উপরের দিকে উঠাইতে হবে, আর ইতবাক অনুযায়ী জিহ্বার মধ্যখান উপরের সাথে লাগাইতে হবে। আর যে দুটো কাজ করা যাবে না, সে দুটো কাজ হলো জিহ্বার আগাকে সানাউলিয়ার আগা এবং গোড়ার সাথে লাগানো যাবে না। সানাউলিয়ার আগার সাথে লাগলে গ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আর গোড়ার সাথে লাগলে দাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে জিহ্বার আগাটাকে আমরা রাখবো কোথায়? জিহ্বার আগাটাকে আমরা নিচে লাগাবো না, নিচেও লাগাবো না, অর্থাৎ জিহ্বার আগাকে নিজ অবস্থানে ছেড়ে দেব। একটি বিষয় হলো, যখন দেখতে পাবেন জিহ্বার গোড়া উপরের দিকে উঠে যাবে আর জিহ্বার মাঝখানটাও উপরের সাথে লেগে যাবে, তখন ফুলেই যায়, তখন জিহ্বার আগাটা খুঁজে পাওয়া যায় না, মিশে যায়। এই জিনিসটি আমরা প্র্যাকটিক্যাল দেখব। আর তাছাড়া জিহ্বার আগা উপরের দাঁতের আগার সাথে না লাগানোর ব্যাপারে সকল কারিগণ একমত। সুতরাং এই কাজটি করা যাবে না। আসুন আমরা প্র্যাকটিক্যাল দেখি। ض ضي ضو ض আপনারা হয়তো মনে করতে পারেন জিহ্বার গোড়া উপরের সাথে লেগে যায়। না, জিহ্বার গোড়া উপরের সাথে লাগে না, শুধু জিহ্বার মধ্যখান লাগে। জিহ্বার গোড়া উপরের দিকে উঠে। আমি পূর্বের একটি ভিডিওতে গতানুগতিক বলে ফেলেছিলাম যে জিহ্বার গোড়া উপরের সাথে লেগে যাবে, এটা গতানুগতিক বলেছিলাম। এই কথাটি আপনারা গ্রহণ করবেন না। ض ضي ضو ض ضي ضو ض ضي ضو ضضض ولا يحض والأرض بعد ذلك دحاها ضضض والضحى ضضض ووجدك ضالا فهدى ضضض ضضض। আপনারাও ভালো করে প্র্যাকটিস করতে থাকুন, ভিডিওটি ভালো করে দেখুন,
প্র্যাকটিস করলে বেশি করে আপনাদের হবে ইনশাল্লাহ। সাথে থাকুন, ভালো থাকুন। এখন আমরা তয়ের মাস্ক করব। কিসের মাস্ক? ত। তয়ের মাখরাজ কি? জিহ্বার আগা সানাউলিয়ার গোড়ার সাথে লাগাইয়া ক দাল তা উচ্চারিত হয়, 3টি হরফ উচ্চারিত হয়। তয় হা করেন সবাই, লাগান জিহ্বার আগা। এক আঙ্গুল পরিমাণ, এক আঙ্গুলে বেশি ফাঁকা করা যাবে না, এক আঙ্গুলে বেশি ফাঁকা করা যাবে না। হা করেন সবাই, লাগান, মাখরাজে যান, তারপরে প্রথম জিহ্বার গোড়া আগুলো সবগুলো উঠান। হ্যাঁ, شطط حمالة الحطب طريق طاسيم ميم أطلع للطاغين مآبا مطمئنة تطمئن القلوب طاطيق قط 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 قطي بط
فطرت والسماء والطارق والطارق وما أدراك ما الطارق طارق 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 رق طاطيق طاطيق طا 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 طي طي طو طا طا طي طي طو طو طاطيق 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 طاطا طيطي طوطو طاطيق طاطا طيطي طاطا طاطا طيطي طيطي আজকে আমরা য হরফের মাশক করব কিভাবে য হরফটি সুন্দরভাবে মাখরাজ এবং সিফাত অনুপাতে আদায় করা যায় সেটি আমরা প্র্যাকটিক্যাল দেখব। প্রথমে আমরা মাখরাজে চলে যাই। ওয়ের মাখরাজ হলো জিহ্বার আগা সানায়ে উলিয়ার আগার সাথে লাগাইয়া বা সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগাইয়া ওয়া দাল সা তিনটি হরফ উচ্চারিত হয়। আসুন আমরা প্র্যাকটিক্যাল দেখি। জবর দিয়ে বললে সাথে আলিফ, জেড দিয়ে বললে সাথে ইয়া, পেশ দিয়ে বললে সাথে ওয়াও। আজকে আমরা আইনের মাশক করব, কিভাবে আইন হরফটি সুন্দরভাবে উচ্চারণ করা যায়। প্রথমে আমরা আইনের মাখরাজ কোথায়, আইনের মধ্যে কোন কোন সিফাত পাওয়া গিয়েছে সেটি নিয়ে আলোচনা করি। আইনের মাখরাজ হলো 2 নম্বর মাখরাজ, হলকের মধ্যখান হইতে আইন হা এই দুটি হরফ উচ্চারিত হয়। 1 আঙ্গুল পরিমাণ ফাঁকা করে আইন উচ্চারণ করতে হবে। আইন আপনারা দেখতেই পেয়েছেন আমি মাখরাজ থেকে বেরিয়ে আলিফের মাখরাজে চলে এসেছি। এই বিষয়টি প্রত্যেকটি হরফের ক্ষেত্রে। أعبد اعلم يعلم بعثر
بعثر أفلا يعلم إذا بعثر ما في القبور عائع التي تطلع على الأفئدة أيحسب الإنسان أن لن نجمع عظامه تجديد فذلك الذي يدع اليتيم يوم يدعون إلى نار جهنم دعا وإذا الجحيم سعرت وإذا الجحيم سعرت অর্থাৎ আইনে যখন সাকিন হবে তাসদিদ হবে তখন আওয়াজ বন্ধ হয়ে যাবে না। যদিও বলা হয়েছে তাওয়াসুত মাঝামাঝি চালুর অংশ বেশি থাকবে। আমরা খুব সাবধানে আইনের উচ্চারণ করব। আজকে আমরা গয়ন হরফের মাস্ক করব। কিভাবে গয়ন হরফটি সুন্দরভাবে মাখরাজ এবং সিফাত অনুপাতে আদায় করা যায় সেটি আমরা প্র্যাকটিক্যাল দেখব। প্রথমে আমরা মাখরাজে চলে যাই। গয়নের মাখরাজ হলো 3 নাম্বার মাখরাজ হলকের শেষ হতে গয়ন খ দুটো হরফ উচ্চারিত হয়। লিখতে 3 অক্ষর গয়ন ইয়া নুন, মাখরাজ থেকে বেরিয়ে ইয়ার মাখরাজে তারপরে নুন। গয়ন গ গি গু গি গু গ গ গি গি গু গু গি গু فالمغيرات صبحا والنازعات غرقا غاغيغ 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 غا ما أغنى عني ماليه ما أغنى عنه ماله وما كسب غاغيغ أغنية غير المغضوب আমরা সকলেই সিফাতের দিকে লক্ষ্য করে প্র্যাকটিস করতে থাকি, ইনশাআল্লাহ আমাদেরও হবে। কিন্তু আজকে আমরা ফা হরফের মাস্ক করব। কীভাবে ফা হরফটি সুন্দরভাবে মাখরাজ এবং সিফাত অনুপাতে আদায় করা যায় সেটি আমরা প্র্যাকটিক্যাল দেখব। প্রথমে আমরা মাখরাজে চলে যাই। ফায়ের মাখরাজ হলো নিচের ঠোঁটের পেট সানায়ে উলিয়ার আগার সাথে লাগাইয়া বা সামনের উপরে 2 দাঁতের আগার সাথে লাগাইয়া ফা উচ্চারিত হয়। আসুন আমরা দেখি। ফা ফা ফি ফু ফা ফি ফু। অনেকে নিচের ঠোঁটের পেট বলতে এখানে নয়, ফা এভাবে আদায় করা যাবে না, বরং এখানে একটা যে ভিজা অংশ আছে, শুকনো অংশর শুরু, ভিজা অংশের এদিকে শেষ, ওই জায়গায় ফা ফা ফি ফু ফা ফি ফু ফা ফি ফু ফা ফি ফু ফা আফ ফি ইফ ফু উফ আফ ইফ উফ উফিল লাকুমা আফ ইফ উফ আফা আফি আফু ফাফিফু ফাফিফু উফিল লাকুমা। সবাই ভালো করে খেয়াল করুন, সিফাতের দিকে
খেয়াল করে সবাই প্র্যাকটিস করতে থাকুন, ইনশাল্লাহ আপনাদের হবে। আজকে আমরা কফ হরফের মাস্ক করব। কীভাবে কফ হরফটি মাখরাজ এবং সিফাত অনুপাতে আদায় করা যায় সেটি আমরা প্র্যাকটিক্যাল দেখব। প্রথমে আমরা মাখরাজে চলে যাই। জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালের সঙ্গে লাগাইয়া দুই নক্তলা কফ উচ্চারিত হয়। কফ হরফটিকেও আমরা 1 আঙ্গুল পরিমাণ ফাঁকা রেখে আদায় করব। কফ ক কি ও, জবর দিয়ে বললে সাথে আলিফ, জেড দিয়ে বললে সাথে ইয়া, পেশ দিয়ে বললে সাথে ওয়াও। ক কি কু কু ককিকু 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 ক আক কি ইক কু উক ককিকু ইকরা উকসিমু আকওয়ামু اقرأ باسم ربك الذي خلق. تجديد. إذ يتلقى المتلقيان إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد وتتلقاهم الملائكة حق قاقيق حق حق قاقيق قاقيق. সবাই বেশি বেশি করে প্র্যাকটিস করতে থাকুন, ইনশাল্লাহ আপনাদেরও হবে। আজকে আমরা কাফ হরফের মাস্ক করব। কিভাবে কাফ হরফটি সুন্দরভাবে মাখরাজ এবং সিফাত অনুপাতে আদায় করা যায় সেটি আমরা প্র্যাকটিক্যাল দেখব। প্রথমে আমরা মাখরাজে চলে যাই। কাফের মাখরাজ হলো জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে মধ্যখান পেঁচানো কাফ, এই হরফটি উচ্চারিত হয়। আসলে আমরা আদায় করি 1 আঙ্গুল পরিমাণ। কাফ, হালকা একটু বাতাস চালু থাকবে, যেটা হামসের হালকা, অতিরিক্ত নয়। কাফ কা কি কু কা কি কু, এমন না কা কি কু, এমন না কা কি কু। কা আক কা আক কি ইক কু উক কা আক কি ইক কু উক আক ইক উক। আমরা সেকেন্ডের সময় হালকা একটু বাতাস, মানে যে অতিরিক্ত করেন হায়ের মতো হয়ে যায় বা ক্ষয়ের মতো হয়ে যায়, ওগুলো করা যাবে না। অনেক প্র্যাকটিস করতে হবে এটার জন্য, তাহলে এসে যাবে। হামস তো একটি সিফাত আছে, নাই যে এমন নয়, নাই যে এমন নয়, আছে তো, থাকলে ওটা কিভাবে হবে আমরা সেটা চিন্তা করব। কেউ করে না বা সেজন্য করা যাবে না এমন নয়। অতিরিক্ত এটা না, এটা যেমন কেমন জানি হায়ের মতো হয়ে যায়, তাহলে তো হা হয়ে গেলে তো আপনার লাহানের জেলি হয়ে যাবে, এগুলো করা যাবে না। হালকা একদম কি ইক কু উক আক ইক উক।
ركبك 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 أك أكي أكو كاكيكو আমরা ফাঁকা রেখে উচ্চারণ করব আর ফাঁকা রেখে উচ্চারণ করলে আওয়াজ পরিষ্কার হবে সিফাত ভালো করে প্রকাশ পাবে আপনার আদায়ের জন্য সহজ হবে আরেকজনকে মাস্ক করেই তো আপনাদের সহজ হবে বেশি বেশি করে প্র্যাকটিস করতে থাকুন ইনশাল্লাহ আপনাদেরও হবে আজকে আমরা লাম হরফের মাস্ক করব কিভাবে লাম হরফটি সুন্দরভাবে মাখরাজ এবং সিফাত অনুপাতে আদায় করা যায় সেটি আমরা প্র্যাকটিক্যাল দেখব প্রথমেই আমরা মাখরাজে চলে যাই লামের মাখরাজ হলো জিহ্বার আগার কিনারা সানায়া রবাই আনিয়াব দাহিকে উলিয়ার মারের সাথে লাগাইয়া লাম উচ্চারিত হয় করতে হবে আসুন আমরা প্র্যাকটিক্যাল দেখি এক আঙ্গুল পরিমাণ ফাঁকা রেখে উচ্চারণ করতে হবে লাম লা লি লু লা লি লু লা লা লি লি লু লু লা লি লু লা লি লু লা আল লি ইল লু উল আল ইল উল حل حلي حلوا أحل الله لك লাম কারণবশত মোটা হয় আল্লাহ শব্দের লামের পূর্বে জবর পেশ হলে তখন মোটা হবে আর জের হলে তখন বারিক হবে কারণবশত মোটা হয় যেমন নাকি আল্লাহু রাসূলুল্লাহ লিল্লাহি বিসমিল্লাহি সবাই বেশি বেশি করে প্র্যাকটিস করতে থাকুন কঠিন নয় সহজ আছে ইনশাল্লাহ আপনাদেরও হবে আজকে আমরা মিম হরফ নিয়ে আলোচনা করব কিভাবে মিম হরফটি সুন্দরভাবে মাখরাজ এবং সিফাত অনুপাতে আদায় করা যায় সেটি আমরা প্র্যাকটিক্যাল দেখব প্রথমে আমরা মিমের মাখরাজে চলে যাই মিমের মাখরাজ হলো দুই ঠোঁটের শুকনো জায়গা থেকে মিম উচ্চারিত হয় আসুন আমরা দেখি এই বীজের জায়গার একটু উপরেই শুকনো জায়গা মা মা মি মু 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 মা মা মি মু মা মি মু মা মি ইম মু আমরা যে আবার ঠোঁটকে অনেক বোটে ফেলি সেটা যেমন নাকি এভাবে করা যাবে না ইম এভাবে করা যাবে না এত বেশি করলে কেমন জানি দেখায় এটা তো সুন্দর দেখায় না অসুন্দর দেখায় সুতরাং আমরা স্বাভাবিক অবস্থায় মানে ভিজা অংশ থেকে হালকা সামনে গেলে শুকনো অংশ আমরা খেয়াল করে উচ্চারণ করলে সুন্দর হবে ইনশাআল্লাহ যেমন দেখেন আম্মা ইয়াতাসাআলুন মামনুন আর যদি এমন করি মামনুন কেমন জানি দেখায় মামনুন মামিমু মামিমু ইম মুমাদ্দাদাহ সবাই ভালো থাকুন বেশি করে প্র্যাকটিস করতে থাকুন ইনশাআল্লাহ আপনাদেরও হবে আজকে আমরা নুন হরফের মাস্ক করব কিভাবে নুন হরফটি সুন্দরভাবে মাখরাজ এবং সিফাত অনুপাতে আদায় করা যায় সেটি আমরা প্র্যাকটিক্যাল দেখব প্রথমেই আমরা মাখরাজে চলে যাই নুনের মাখরাজ জিহ্বার আগার কিনারা থানায়া রবাই আর নিয়াবে উলিয়ার মারের সাথে লাগাইয়া নুন উচ্চারিত হয় এক আঙ্গুল পরিমাণ ফাঁকা রেখে উচ্চারণ করব তাহলে আমাদের পড়াগুলো মুখের মধ্যে থাকবে না বেজে যাবে না পরিষ্কার হবে নুন
না নি নু না নি নু না নুন না নি নু না নি নু না নি নু না নি নু না না আন নি ইন নু উন আন ইন উন أن الأرض يرثها نانين أن إن أن আজকে আমরা ওয়াও হরফের মাস্ক করব কিভাবে ওয়াও হরফটি সুন্দরভাবে মাখরাজ এবং সিফাত অনুপাতে আদায় করা যায় সেটি আমরা প্র্যাকটিক্যাল দেখব। প্রথমে আমরা ওয়াওর মাখরাজে চলে যাই। ওয়াওয়ের মাখরাজ হলো দু ঠোঁট হইতে ওয়াও বা মিম এই তিনটি হরফ উচ্চারিত হয়। ওয়াও হরফটি লিখতে 3 অক্ষর, ওয়াও আলিফ ওয়াও, ওয়াও ওয়াও ওয়া ওয়া ওয়া। ঠোঁট যখন গোল করব তখন যদি ঠোঁট শক্ত হয়ে যায় তখন কিন্তু একটা মানে বায়ের গন্ধ আসে। ওয়া এটা করা যাবে না, কেননা ওয়াও নরম হরফের মধ্যে। দুটি হরফ সবচাইতে নরম, একটি হলো ওয়াও আর একটি হলো ইয়া। এই জিনিসগুলো আমাদেরকে লক্ষ্য করতে হবে। আর যখন জেড দিয়ে বলবো উই উই উই, পেশ দিয়ে উ। একসময় আমরা ছোটোবেলায় দেখেছি যে নিচের ঠোঁটের পেট উপরের দাঁতের আগার সাথে লাগাইয়া উচ্চারণ করে থাকেন ভি, এভাবে। এই উচ্চারণটি সঠিক নয়, বা এভাবে ভু এভাবে উচ্চারণ করেন, এই উচ্চারণটিও সঠিক নয়, কেননা ওয়াওয়ের সম্পর্ক ঠোঁটের সাথে, দাঁতের সাথে নয়। সুতরাং ঠোঁটকে গোল করেই উচ্চারণ করতে হবে। ইউএস উই সু, ওয়া উই উ, ওয়া উই উ। আমি এই কথা বলছি না যে ঠোঁট গোল করা ছাড়া ওয়াও উচ্চারণ করা যাবে না। কেউ যদি পূর্ণতা দিতে পারে ঠোঁট গোল করা ছাড়া ওয়াওকে, তাহলে সে করুক। ওয়া উই উ, ওয়া উই উ, ওয়া 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 জাদাকা, উই 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 উ উ, ওয়া উই উ। হা হি হু, হা হি হু, আলহাকুমুত তাকাসুর, হা হি হু। ففهمناها سليمان، فمهل الكافرين أمهلهم رويدا، أمهلهم رويدا، আজকে আমরা ইয়া হরফের মাস্ক করব। কিভাবে ইয়া হরফটি সুন্দরভাবে উচ্চারণ করা যায় সেটি আমরা প্র্যাকটিক্যাল দেখব। প্রথমে আমরা ইয়ার মাখরাজ 6 নম্বর মাখরাজ জিহ্বার মধ্যখান, তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া ইয়া হরফটি উচ্চারিত হয়। সাথে আরও দুটি হরফ রয়েছে জিম শিন। এখন আমরা আদায় করি। ইয়া ইয়া ই ইউ, ইয়া ই ইউ, ইয়া ইউ, ইয়া ইউ, ইয়া ইউ। ইয়ার নিচে যখন জের হয় তখন একটু সাবধানে উচ্চারণ করতে হয়, না হয় হামজার সাথে মিলে যায়, এগুলো মোশাবা লেগে যায়, এগুলো খেয়াল করতে হবে।